কে পেটানোর ঘটনা ঘটেছে। রোববার মারধর করা হলেও আজ সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। আওয়ামী লীগ তাও অ্যাঙ্গেলে বাইরবার দিছে, এরা হয়তো উঠতেই দিবি না। এখন কথা ঠিক, এরা ক্ষমতা না পায় এর কে যা মোশান হসে ভাই, এরা ক্ষমতা পাইলে কি যে করবি। এই সরকার দরকার নাই, এরা গিয়ে ব্যাংকে চাকরি করবে, গ্রাম ব্যাংকে চাকরি করতে গিয়া যে গ্রাম ব্যাংকে আসলে চাকরি করছে না, ওই গ্রাম ব্যাংকে গিয়ে চাকরি করতে সুদের ব্যবসা করতে। আমরা দুঃখিত, কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আমরা পাঁচজন মিলে ওয়াদা করছি, আমরা দুঃখিত বললাম তো, আমরা দুঃখিত, আমাদেরকে ক্ষমা করেন। ক্ষমা চাচ্ছি, আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে, একটু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। আমাদের বললাম আমাদের ভুল হয়েছে, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। ডক্টর ইউনূসকে আমরা খামু, এক কথাই শেষ। আচ্ছা, আমরা এরকম ছাত্র প্রতিষ্ঠা চাই না, যে ছাত্র প্রতিষ্ঠায় এই দেশটা লুটটা আমরা চাই না। আপনি দুইজন ছাত্রের উপদেষ্টা বানাই দিয়ে তারা একজন আন্দাজে মানে আনটাটকায় সরার দুধ দানি এখনো গাঁদা খাচ্ছে বসে বসে। এটা গাঁদা খাওয়ার মতন কথা যে এরাই দেশ ঠিক করে দেবে না। বেশিরভাগ এই যে সার্জিস আলম, হাসান আব্দুল্লাহ, মানে এরাই কিন্তু এই ব্যাপারে বেশি জড়াইছে, ঠিক আছে। এরাই দিন শেষে ক্রিমিনাল, মানে ঠান্ডা মাথার খুনি, মানে উপরে সৌদি আরব, ভিতরে আমেরিকা, বুঝছেন। এই জিনিসটা মানুষ আগে বুঝতে হারে নেই আসলে ওরা কি, পরে আমরা বুঝি আসলে ওরা চাই কি আর করতে চাই কি, ঠিক আছে। দেশ তো শুধু ছাত্রের না, শুধু ছাত্রেরাই দেশে বসবাস করে না, আমরাও বসবাস করি। স্বাধীন করেছি, সংস্কারও করবো। স্বাধীন একবারই হয়েছে, স্বাধীন কাদের সাথে হইতে পারে। আইন উপদেষ্টাকে বলতে চাই, আসিফ সোনা, তোমার ঘুমটা একটু ভাঙাও। ভালোবাসা দিয়া তুমি ফ্যাসিস্ট লীগকে মানুষ করতে পারবা না। দেশের কথা আমরা এখনো চিন্তা করছি না, পূর্বেও করিনি, ভবিষ্যতেও করব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু একটা জিনিস, কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে, এটা ইউনূস সুন্দর করে পারবে। শুনেন, ইউনূস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সবাই আপনার সাপোর্ট করবেন। কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করবে? একমাত্র আওয়ামী সরকারই পারে। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন। আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন। আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ। ব্যক্তির অপরাধ থাকতে পারে, কিন্তু পুরো সংগঠনের অপরাধ। দেশ তো শুধু ছাত্রের না, শুধু ছাত্রেরাই দেশে বসবাস করে না, আমরাও বসবাস করি। স্বাধীন করেছি, সংস্কারও করব। স্বাধীন একবারই হয়েছে, স্বাধীন কাদের সাথে হইতে পারে? আপনারা তো তিনজন সাংবাদিক, আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ খুব বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। আমরা জাতি হিসেবে খুবই খারাপ। আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে। এটা হইলো আমাদের জাতীয়, এটা একটা জাতিগত একটা আমাদের সমস্যা আছে। এটা আগে নিরসন করতে হইব। যার যার স্থান থেকে তার ভালো হইতে হইব। আর বর্তমান সরকার এগুলো ম্যান্ডেট করতে পারতেছে না। আর উনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না, ওনার দেওয়ার সম্ভাবনা। এখানে প্রয়োজন, খুবই জরুরি প্রয়োজন রাজনৈতিক ব্যক্তিত্বের। হ্যাঁ, অতি দ্রুত একটা নির্বাচনের দরকার। নির্বাচন দিলে একটা রাজনৈতিক দল ক্ষমতা এসে এই দেশ সংস্কার বলেন, এই বিভিন্ন ধরনের কমিশন গঠন করে, এগুলো রাজনৈতিক ব্যক্তিরা করবে। এটা ওনার কোনো এখতিয়ার না আমার মনে হয়। আমার ব্যক্তিগত এটাই মন্তব্য, যে আমার মনে হয় না যে। আসসালামু আলাইকুম। পৃথিবীর সবাইকে যে যে প্রান্ত থেকে দেখছেন, যেখান থেকেই দেখছেন, সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো আজকে আমরা উপস্থাপন করব যে কিভাবে ইউনূসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে।
ইউনূসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা, পতন ঘন্টা বেজে গেছে। এখন শুধু ওদের পালানের সময়। ওরা কিভাবে পালাবে, কোন পথে পালাবে, কিভাবে সেফ এক্সিট নিবে, এখন শুধু সেটার সময়। ওদের বিদায় ঘন্টা বেজে গেছে, ওদের পতনের ঘন্টা বেজে গেছে। সে কিভাবে বেজে গেছে আপনি দেখেন যে প্রথম আপনারা চিন্তা করে দেখুন, যখন 5ই আগস্টের পরে এই ছাত্ররা, এই সমন্বয়করা যখন প্রধান বিচারপতিকে অপসারণ করার জন্য ডাক দিয়েছিল শহীদ মিনারে, তখন তাদের ডাকে হাজার হাজার স্টুডেন্ট গিয়েছিল, গিয়ে ওখান থেকে একটা সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রধান বিচারপতিকে অপসারণ করে দেয় জোরপূর্বক ভাবে। একই ধারাবাহিকতা সারা বাংলাদেশে শিক্ষকদেরকে অপমান অপদস্থ করে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পদত্যাগ করানো হয়। কিন্তু এর কিছুদিন পরেই বাংলাদেশের ছাত্র জনতা, বিশেষ করে ছাত্ররা যখন বুঝতে পেরেছে যে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করেছে, এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করে একটি রাষ্ট্র ধ্বংস করেছে, একটি দেশ ধ্বংস করেছে, একটি সমাজ ধ্বংস করেছে, তখন এই ছাত্ররা এবং জনতা কেউ তাদের পাশে আর থাকেনি। পরবর্তীতে যেটা হলো যে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল। তারা যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল, তখন তাদের ডাকে কিন্তু কেউ সাড়া দেয়নি এবং তারা বলেছে যে রাষ্ট্রপতিকে আলটিমেটাম দিয়েছে যে এত ঘন্টার ভিতরে, এই সময়ের ভিতরে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। কিন্তু তাদের এই ডাকে কেউ সাড়া দেয়নি এবং রাষ্ট্রপতিও পদত্যাগ করতে হয়নি বা রাষ্ট্রপতিকে অপসারণ করানো যায়নি। এটা হচ্ছে তাদের প্রথম ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে উপদেষ্টাদের, নতুন উপদেষ্টাদের যখন নিয়োগ দেওয়া হলো মোস্তফা সরোয়ার ফারুকী সহ, তখন তাদের বিরুদ্ধে তাদেরকে পদত্যাগ করানোর জন্য আলটিমেটাম দেওয়া হলো এবং তাদেরকে পদত্যাগ করানোর জন্য চাপ দিল। কিন্তু তাদেরকে পদত্যাগ করানোর জন্য যে চাপ দেওয়া হলো, যে আলটিমেটাম দেওয়া হলো, সেই চাপে, সে আলটিমেটামে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্রছাত্রী কেউ তাদের ডাকে সাড়া দেয়নি। উপদেষ্টাদেরও কেউ পদত্যাগ করতে হয়নি। এটা হচ্ছে দ্বিতীয়। তারপরে এইভাবে একই ধারাবাহিকতায় ওরা প্রত্যেকটা কাজে যখন জনগণকে ডাক দিয়েছে, ছাত্র জনতাকে ডাক দিয়েছে, কেউ তাদের ডাকে সাড়া দেয়নি এবং তারা প্রত্যেকবার যখন আহ্বান করেছে তাদের ডাকে কেউ সাড়া দেয়নি এবং তাদের পতনের ঘন্টা বেজে গেছে। তাদের এই প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা ডাক ব্যর্থ হয়েছে। একই ধারাবাহিকতায় আজকে আমি তাদেরকে বলবো, হাসনাত, সার্জিস, কোথায় তোমাদের জুলাইয়ের আগস্টের ঘোষণাপত্র? কোথায় তোমাদের 72-এর সংবিধান ছুঁড়ে ফেলার ঘোষণাপত্র? কোথায় তোমাদের ডিক্লারেশন অফ প্রক্লেমেশন, যে তোমরা বলেছিলে যে ডিক্লেয়ার করবে, ঘোষণা করবে, কোথায় সেটি? কোথায়? কেউ কি তোমাদের ডাকে সাড়া দিয়েছে? তোমরা 72-এর সংবিধান যে ছুঁড়ে ফেলতে চেয়েছিলে, তোমাদের ডাকে কি বাংলাদেশের জনগণ, কোন রাজনৈতিক দল সাড়া দিয়েছে? কেউ সাড়া দেয়নি। তোমাদের ডাকে কেউ সাড়া দেয়নি। তোমরা এদেশের, এখন তোমরা এদেশের মানুষের কাছে, এদেশের জনগণের কাছে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে, একটি জঙ্গি গোষ্ঠী হিসাবে তোমাদের মানুষ, এদেশের মানুষ মনে করে যে তোমরা একটি সন্ত্রাসী গোষ্ঠী, তোমরা একটি জঙ্গি গোষ্ঠী। তোমাদের ডাকে বাংলাদেশের কেউ সাড়া দেয়নি। আজকে তো 15 তারিখ, কোথায়? আজকে 15 তারিখ, কোথায় তোমাদের সেই সংবিধান স্থগিত করার সেই আহ্বান? আজকে তোমরা ডিক্লেয়ার করবা বলছে তোমরা বলেছিলে যে আজকে তোমরা প্রক্লেমেশন ঘোষণা করবা, কোথায়? তোমাদের আজকে সেই ঘোষণাপত্রটি কোথায়? তোমাদের ডাকে তো কেউ সাড়া দেয়নি। আজকে তো তোমরা করতে পারছো না। তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো লজ্জাবোধ থেকে থাকে, তোমাদের পরিমাণ যদি ন্যূনতম পরিমাণ কোনো আদর্শ থেকে থাকে, তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো লজ্জা থাকে,
তাহলে তোমরা এখনই পদত্যাগ করে এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে তোমাদের বিদায় নেওয়া উচিত। তোমরা যতবারই ডাক দিয়েছ, যতবারই আলটিমেটাম দিয়েছ, কোনো আলটিমেটামই তোমাদের পূরণ হয়নি। আজকে তোমাদের ঘোষণাপত্র কোথায়? আজকে তো তোমরা ঘোষণাপত্র দিতে পারোনি, ৭২-এর সংবিধান তোমরা স্থগিত করতে পারোনি। তোমরা নাকে খত দিয়ে এখন এই দেশের দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে তোমাদের পদত্যাগ করা উচিত। উপদেষ্টাদেরকে বলবো, সমন্বয়কদেরকে বলবো, বাট তোমরা তো সেটি করবা না, তোমাদেরকে সেটি করানো হবে। তোমাদেরকে নাকে খত দিয়ে এই ঘোষণাপত্র তোমাদেরকে তোমরা ঘোষণা করা লাগবে না, এই ঘোষণাপত্র তোমাদেরকে আমরা ঘোষণা করাবো। শহীদ মিনার থেকে নাকে খত দিয়ে দিয়ে রাজু ভাস্কর জানবো। এইভাবে নাকে খত দিতে দিতে, এইভাবে নাক মরাইতে মরাইতে শহীদ মিনার থেকে শুরু করবা, অপরাজয় বাংলার পাদদেশে পর্যন্ত আসবা। তোমাদেরকে সেই ব্যবস্থা করব। বেশি দিন নাই, তোমাদের সময় গণিয়ে আসছে। তোমাদের ডাকে কেউ সাড়া দিবে না। তোমাদের ঘোষণাপত্র, তোমাদের রাষ্ট্রপতি অপসারণ, উপদেষ্টা অপসারণ, হ্যান করেগা তেন করেগা, দিন শেষ। এইসব দিন চলে গেছে। তোমাদের বুঝে গেছে এই দেশের জনগণ যে তোমরা একটা বাউতাবাজি জঙ্গি সংগঠন। তোমাদের জঙ্গি নেতা ইনুস, জঙ্গি ইনুস, সে রাস্তা খুঁজছে, পালাচ্ছে, কোন দিকে পালাবে, কোন পথে পালাবে, সেই রাস্তা খুঁজছে। রাস্তা খোঁজো। 19 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভাষণ দিবেন। শেখ হাসিনা যখন ভাষণ দিবেন, শুধু শেখ হাসিনা শুধু অবজার্ভ করছেন বাংলাদেশের পরিস্থিতি, যে বাংলাদেশে যেন কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, সেই জিনিসটি পরিস্থিতি অবজার্ভ করে শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন শুধু এই কথাটি বলবেন, যখন শুধু ভাষণে এই কথাটি বলবেন, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলছি, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশের মাটিকে ভালোবাসি, আমি বাংলাদেশের মাটির ঘ্রাণ ভালোবাসি, আমি বাংলাদেশে যেতে চাই, আমি বাংলাদেশের জনগণের কাছে যেতে চাই, আমি বাংলাদেশ ছাড়া থাকতে পারবো না, আমি বাংলাদেশের জনগণ ছাড়া থাকতে পারবো না। আমার মৃত্যু হয় হবে, আমার ফাঁসি হয় হবে, আমার জেল হয় হবে। আমি এত তারিখে আমি বাংলাদেশে আসব, এয়ারপোর্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3টার সময় আমি ল্যান্ড করব। তোমাদের যা যা আছে সারা বাংলাদেশ থেকে মার্চ টু বিমানবন্দর ঘোষণা করো, মার্চ টু ঢাকা তোমরা ঘোষণা করো। আমি আসবো, আমি বাংলাদেশের মানুষের কাছে আসবো। আমি মৃত্যুকে পরোয়া করি না, আমি জেলকে পরোয়া করি না, আমি কোনো কিছুকে পরোয়া করি না। আমি দেশের জনগণকে ভালোবাসি, এদেশের মাটিকে ভালোবাসি, আমি এদেশের জনগণের কাছে যেতে চাই, আমি এদেশের মানুষের কাছে যেতে চাই। বঙ্গবন্ধু কন্যা যখন সেই ডাক দিবে, সেই কথাটি দিবে, এই ভাষণটুকু যখন দিবে, তখন বাংলাদেশের প্রতিটি আনাচে গানাচে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ঢাকার দিকে রওনা করবে, ঢাকায় চলে আসবে। সেদিন ঢাকার রাজপথ শুধু থাকবে জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত থাকবে। ঢাকার রাজপথ সারা বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে থেকে জয় বাংলা পদধ্বনিতে বাংলাদেশের মানুষ ঢাকার দিকে রওনা করবে। সেই দিনটি বেশি দূরে নয়, অল্প কয়েকদিন, অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সেই ঘোষণা দিচ্ছে। সেই ঘোষণার জন্য সকলে অপেক্ষা করুন। আর এই সমন্বয়কদেরকে ধরে বেঁধে এক একটা যে ঘোষণাপত্র দিবে, আলটিমেটাম দিয়েছে, এই আলটিমেটাম ওদেরকে দিয়ে বাস্তবায়ন করাবো। নাকে খত দিয়ে একদম 1 কিলোমিটার রাস্তা নাকে খত দিয়ে এইভাবে আনবো ওদেরকে। ইনশাল্লাহ এদের বিচার বাংলার মাটিতে হবে। ইনশাল্লাহ দেশটা একটা সাজানো গুছানো দেশ, বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি ঘোষণা দিয়েছিলাম যে আজকে আমাদের ছাত্র নেতা সমন্বয়ক জনাব হাসনাত আব্দুল্লাহ এবং সাজিস আলম দুজন গিয়েছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তিনার জানাজায় অংশ নিতে, এবং সেখান থেকে ফেরার পথে তাদের গাড়িটিকে চাপা দেওয়া হয়েছে। তো তাদের সেই বহরে যে গাড়িটি ছিল সেই গাড়িটি দুমড়ে মুচড়ে যায়
কিন্তু তারা যে গাড়িটিতে ছিল সেই গাড়িটি মোটামুটি অক্ষত ছিল। একটু জানিয়ে রাখি যে গাড়িটিতে তারা চাপা দিয়েছে সেই গাড়িটিতে হাসনাত আব্দুল্লাহরা যাওয়ার সময় গিয়েছিল, কিন্তু আসার সময় তারা গাড়িটি ভাগ্যক্রমে পরিবর্তন করে তারা অন্য আরেকটি গাড়িতে উঠেছে, যেই কারণে সেই গাড়িটিতে তারা ছিলেন না। এবং আরেকটি তথ্য যেটি জানলাম সেটা হচ্ছে যে ওই গাড়িটি যেটি দুমড়ে মুচড়ে গিয়েছে সেই গাড়িটির মালিক হচ্ছে, এটি যেহেতু রেন্টেকারের গাড়ি, ওই গাড়িটির মালিক হচ্ছে এই জুলাই অগাস্ট অভ্যুত্থানের হত্যা মামলার একজন আসামি। তো আমরা সন্দেহ করতেই পারি যে এই ঘটনাটি আসলে কারা ঘটাতে পারেন। আমাদের সাথে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম দুজনই একই গাড়িতে আছেন। হাসান ভাই, আপনাদের কাছ থেকে বর্ণনাটা শুনি আসলে কি হয়েছিল। ভাই, আমরা আজকে আলিফ ভাইয়ের বাসায় যখন যাই, সেটা হচ্ছে লোহাগড়ের একটা গ্রামে। তো আলিফ ভাইয়ের যে জানাজাতে অভূতপূর্ব সাড়া দিয়েছে মানুষ, এবং আপনারা যে জনসমাগম দেখেছেন 3 কিলোমিটার পর্যন্ত বাইক এবং গাড়ি সেখানে ওই গ্রামে যায়। তো আমরা যাওয়ার সময় যে গাড়িটি ব্যবহার করি, আসার সময় যেহেতু মানুষের অনেক বেশি ভিড় ছিল, আমরা আলাদা ভাবে আসি, এবং আসার সময় আমরা যাওয়ার সময় যে গাড়িতে গিয়েছি, আসার সময় আমরা অন্য গাড়িতে উঠেছি। আমরা তবে 3টা গাড়ি, চিটাগং এর যারা সমন্বয়ক ছিল, চিটাগং এর যারা স্থানীয় ছিল, এবং আমাদের টোটাল 3টা গাড়ি ছিল। আমরা এই 3টা গাড়িতে আমরা যাই। তো আমাদের ইমিডিয়েট সামনে যে গাড়িটা ছিল, ওই সামনের গাড়িটাকে ট্রাক এমন ভাবে সামনে থেকে, যেটা হেড অন যে অ্যাক্সিডেন্ট, এই হেড অন অ্যাক্সিডেন্ট হয়। তো সেক্ষেত্রে আমরা পরে যেটা জেনেছি, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বারবার ড্রাইভারকে। ড্রাইভার অসংলগ্ন তথ্য দিচ্ছিলেন, তার তথ্য এবং বাস্তবতার সাথে কোনো মিল ছিল না। উনি জানিয়েছিলেন যে উনি পণ্য খালাসের জন্য যাচ্ছেন, কিন্তু পণ্য খালাসের কোনো ধরনের যে স্লিপ থাকে বা কোনো ধরনের ডকুমেন্টস থাকে, এগুলো ছিল না। তো এবং দ্বিতীয় যে তথ্যটি সবচেয়ে বেশি স্পর্শকাতর, জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের আসামি হচ্ছে এই গাড়ির মালিক, যে গাড়ি বা ট্রাকের মালিক এই উত্থানের আসামি। এখন সেই জায়গা থেকে আমরা এই বিষয়টিকে আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় আমাদেরকে হত্যা করার প্রতিনিয়ত আপনারা দেখছেন, আওয়ামী লীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যে সেল, তারা প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে হত্যা করার এগুলো ওপেন, তারা ঘোষণা দিচ্ছে, হুমকি দিচ্ছে। একটা বিষয় দেখেন, এত কিছুর পরেও আমরা দেখেছি যে বিগত ফেসিস্ট সরকারের সময় বঙ্গবন্ধু যাকে বলা হতো, যে শেখ মুজিবের 15 আগস্টে যদি কেউ কালো ব্যাজ ধারণ না করতো, তাও তাকে পুলিশে ধরে নিয়ে যেত। কিন্তু আমরা দেখছি যে এই সময়ে যে আমাদেরকে একদম জনসম্মুখে সোশ্যাল মিডিয়াতে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমরা কিন্তু ওই ধরনের ধৈর্য শক্তি দেখাচ্ছি। আপনারা যদি আমাদের কমেন্ট সেকশনে যান, আমরা কিন্তু কমেন্ট সেকশন আমাদের উন্মুক্ত থাকে, আমরা কমেন্ট সেকশন কিন্তু আমরা বন্ধ করি না। অর্থাৎ তাদের যেই এক ধরনের সরাসরি এই যে হুমকি ধামকি, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি, এবং আমাদের যে ধৈর্য, আমাদের যেই অন্তত পরের মতের প্রতি যে সহিষ্ণুতাটা এবং দ্বিমতের যে সহিষ্ণুতাটা, সেই সহিষ্ণুতার উদারতা কিন্তু আমরা দেখাচ্ছি। আমরা প্রাণ ভয় আমাদের প্রতিনিয়ত রয়েছে, মৃত্যু ভয় আমাদেরকে প্রতিনিয়তই দেখানো হচ্ছে, কিন্তু এই মৃত্যু ভয়, প্রাণ ভয়, এই বিষয়গুলোকে আমরা পরোয়া করি না। আমরা এই পর্যায়ে এটি যদি হত্যার চেষ্টা হয়ে থাকে, যদি কোনো ধরনের হত্যা চেষ্টার বিন্দু মাত্র কোনো ধরনের সংযোগ থেকে থাকে, আমরা যেটি করেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, তারা তদন্ত সাপেক্ষে বিদ্যমান আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এর পাশাপাশি আমরা স্পষ্ট ভাবে বলছি, আমাদেরকে এভাবে ভয় দেখিয়ে, আমাদেরকে এভাবে যে হত্যা করে ফেলবে, সম্ভব না। একজন হাসনাত মারা গেলে কি হবে, একজন সার্জিস মারা গেলে কিছুই হবে না, কিচ্ছু হবে না। একজন আমরা দেখেছি না যে আন্দোলনের সময় পুলিশ খুব দুঃখ করে বলছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে যে একটা গুলি লাগে, একজন পরে আবার আরেকজন উঠে দাঁড়ায় যায়। তা আমরাও একজন হয়তো মরে যাব, কিন্তু সমস্যা নাই, আরেক জায়গায় আরেকজন হাসনাত দাঁড়ায় যাবে, আরেকজন সার্জিস দাঁড়ায় যাবে।
কোনো কিছু থেমে থাকবে না। আমরা এই অভ্যুত্থান পরবর্তী যে জীবনটা, এই জীবনটা একটা বোনাস জীবন। এই জীবনটা প্রত্যেকটা মুহূর্তের জন্য, প্রত্যেকটা মুহূর্তের জন্য আমরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। আমাদের প্রাপ্তির কিছুই নাই, সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। তবে আমাদেরকে ভয় দেখিয়ে আসলে লাভ নাই, কারণ শহীদের তামান্না নিয়ে আমরা রাস্তায় এসেছি। যতদিন না পর্যন্ত এই যে ভারতীয় আধিপত্যবাদ, এই যে ইসকনের যে উগ্রতা, আমাদের প্রতিনিয়ত যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র, বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, সেটির বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। সার্জিস ভাই, সার্জিস ভাই শুনছে তো না? হাসনাত ভাই, সার্জিস ভাই কি শুনছে আমার কথা? সার্জিস পিছনে কথা বলছে। আচ্ছা সার্জিস ভাই, আপনার সাথে আপনাকে একটু শুনি। তার মাঝখানে হাসনাত ভাই, আমরা ইসকনের বিষয়টা নিয়ে কথা বলতে যে আপনারা দেখছেন যে ইসকন যে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, তো এই সন্ত্রাসীদেরকে আসলে মোকাবেলা করার জন্য আমাদের পদ্ধতিটা আসলে এখন কি হবে? আজিজ ভাই, আপনার কাছ দিয়ে শুরু করি, শেষ করি। সেটা হচ্ছে যে ইসকনের পরিস্থিতি আপনারা দেখছেন, সারা দেশে তারা কি ধরনের তাণ্ডব চালাচ্ছে। গতকালকে যে কায়দায় একজন মানুষকে জবাই করে হত্যা করা হয়েছে, এরপরেও মানে তাদের ব্যাপারে কি তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা, নিষিদ্ধ করার ব্যাপারে আপনাদের কোনো প্রক্রিয়া আছে কিনা? দেখুন ভাই, আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট করে বলেছি, সেটা হচ্ছে যে ধর্ম আমাদেরকে শেখায় যে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সে ইসলাম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, যেই ধর্ম হোক না কেন। কিন্তু কোন একটা ধর্মের নাম ব্যবহার করে কেউ যদি কোন একটা উগ্রবাদী সংগঠন করে এবং সেই উগ্রবাদী সংগঠনকে ব্যবহার করে মানুষকে প্রকাশ্যে দিবালোকে জবাই করে হত্যার মতো নৃশংস ঘটনা ঘটায়, তাহলে সেই উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব কখনো আমরা সমর্থন করতে পারি না। এ কারণে আমরা আমাদের জায়গা থেকে আজকে স্পষ্ট করে বলেছি, ইসকন নামক উগ্রবাদী সংগঠন, যার অতীত রেকর্ড যদি আপনি দেখেন, যেই কালো রেকর্ড গুলো এখন বের হয়ে আসছে, যেই রেকর্ড গুলো এতদিন আওয়ামী লীগ ধামাচাপা দিয়ে রেখেছিল, সেই রেকর্ড গুলো কিন্তু এখন বের হয়ে আসছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, ধর্মকে ব্যবহার করে কোন একটি উগ্রবাদী সংগঠন, এই ইসকনের মতো সংগঠন যদি বাংলাদেশে এরকম নারকীয় ঘটনা যা ঘটিয়েছে তা আবারও ঘটায়, তা আমরা আমাদের জায়গা থেকে কখনোই হতে দিব না, এবং সেটি ঘটানোর পূর্বেই যেন তাদেরকে তাদের জায়গায় নিষিদ্ধ করা হয়। আমরা আরেকটি জিনিস বলি, এই বিষয়ে আমাদের অবস্থান একদম স্পষ্ট। যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইরা রয়েছেন, হিন্দু ধর্মের ভাইরা রয়েছেন, তারা আমাদের ভাই। কিন্তু এখানে ইসকন আর হিন্দু ধর্ম এই দুইটাকে যেন এক করে না ফেলা হয়, দুইটা ভিন্ন জিনিস। এখানে সনাতন ধর্মকে আশ্রয় করে, ব্যবহার করে কিছু উগ্রবাদী আছে হিন্দু ধর্মের, যারা এই ইসকনের সাথে যুক্ত এবং তারা এই কাজগুলো করছে। আমাদের অবস্থা একদম স্পষ্ট, এরকম প্রকাশ্যে দিবালোকে হত্যাযজ্ঞের সাথে জড়িত উগ্রবাদী সংগঠনকে অবশ্যই এই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। যে হিন্দু, এই ইসকন হচ্ছে আলাদা, হিন্দু আলাদা, এরা সব আলাদা। কিন্তু আমরা তো এই বিভিন্ন ছবি টবি যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছি, যে এই ইসকনের প্রোগ্রামে হিন্দুরা, সেইখানে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন তো দেখা যাচ্ছে, যাদের নামে হত্যা মামলা হচ্ছে তাদেরকেও বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে সরকারের মানে করণীয় কি? আপনারা কি চিন্তা করছেন তাদের ব্যাপারে? সাজিদ ভাই, আপনার ইয়েটা অফ। ভাই আবার যদি একটু বলতেন।
আমি বলছিলাম যে এই যে ইসকনকে আমরা বলছি যে ইসকন আলাদা, হিন্দুরা আলাদা, আওয়ামী লীগ আলাদা, কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি যে সেই মিলেমিশে সবাই একাকার। এবং যেই বিভিন্ন তাদের ফেসবুক পোস্টগুলি আপনারা যদি দেখেন, সোশ্যাল মিডিয়াতে তাদের যে ভিডিও ফুটেজগুলো বের হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ছাত্রলীগের, যুবলীগের চিহ্নিত সেই সন্ত্রাসীরাই তাদের সাথে। তো এই যে ইসকনের নাম ভাঙিয়ে যে এইভাবে হিন্দু এবং আওয়ামী লীগ সব মিলেমিশে একাকার হচ্ছে, এই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি হওয়া উচিত? ভাই একদম স্পষ্ট করে একটা জিনিস বলি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসররা এখন গিরগিটির মতো নানা রূপ ধারণ করেছে। তারা আনসারদের কাছে গিয়ে আনসার লীগ হয়েছে, সচিবালয়ে গিয়ে আমলা লীগ হয়েছে, বিচার বিভাগে গিয়ে বিচারপতি লীগ হয়েছে। তারা এখন বিভিন্ন রূপে, এখন তারা ইসকন লীগ হয়ে যাচ্ছে। আমাদের এই নতুন যে ইসকন লীগ, আমরা তাদেরকে আমাদের জায়গা থেকে একটা জিনিস বলি, ইভেন অনেকে, আমি তো একটা জিনিস বলেছি যে সকল হিন্দুকে আমি আমার জায়গা থেকে ইসকন মনে করি না, হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন, কিন্তু হিন্দু যারা ইসকন রয়েছেন, ইসকন সংগঠনটির সাথে যুক্ত সরাসরি, তারা আসলে হিন্দু ধর্মাবলম্বী আছে। তো সেই জায়গা থেকে যারা এই উগ্রতাকে ধারণ করে, আমরা তো তাদেরকে আমরা ইসকনের উগ্রপন্থী হিসেবেই ট্রিট করব। এবং যে সকল ভণ্ড সুবিধাবাজ আওয়ামী লীগের দোসররা যারা এখন ইসকন লীগে রূপান্তরিত হয়েছেন, তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তাদের ক্ষেত্রে তাদেরকে আসলে আমরা আমাদের জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগকে আরেকটু অ্যাক্টিভ প্রত্যাশা করি। আমরা এই ঘটনা তো 5ই অগাস্টের পরে বাংলাদেশে এরকম প্রকাশ্যে দিবালোকে একজনকে জবাই করে হত্যা করা হবে, এটা কিভাবে সম্ভব? এটা তো আমাদের কল্পনার মধ্যেও ছিল না। সেই জায়গায় যে রূপেই হোক, যেভাবেই হোক, যেই ধর্মের পরিচয় হোক না কেন, যা কিছু ব্যবহার করে হোক না কেন, যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা উস্কানি দিয়েছে, এখন দিচ্ছে, তাদের সবাইকে দ্রুত বিচারের আওতায় এনে এই যে একটি অপ্রত্যাশিত নৃশংস ঘটনা, এটির একটি মীমাংসা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জি, ধন্যবাদ ভাই। আপনারা দুজনই খুবই ক্লান্ত দেখা যাচ্ছে, বিশেষ করে হাসনাত ভাইকে খুবই ক্লান্ত দেখা যাচ্ছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে হাসনাত ভাই, যে আপনারা এই যে এখন যে রাতের বেলায় যে এত রাতে আপনারা গাড়িতে করে ঢাকায় ফিরছেন, এটা আমার কাছে পছন্দ হয় নাই। এই বিষয়গুলোতে আপনাদেরকে আরো সতর্ক হতে হবে। এবং যারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এই সন্ত্রাসী ইসকন, সন্ত্রাসী আওয়ামী লীগ, এদের বিরুদ্ধে, এবং কিছু হিন্দু সংগঠন, আমি কালকে একজনের একটা ইমেল পেয়েছি ভাই, ওদের ইসকনের চাইতেও ভয়ঙ্কর কিন্তু হচ্ছে এই যে হিন্দু জাগরণী জোট নামে একটা নতুন যে সংগঠন, তাদের ইদানিং খুব দেখা যাচ্ছে। কালকে একটা সন্ত্রাসী আপনার এই যে মিডিয়াতে বক্তব্য দিয়েছে, সেই জোটের সম্ভবত একজন মুখপাত্র। তো এদের ব্যাপারে আমার মনে হয় আপনাদের অনেক বেশি হওয়া দরকার। আমি সেই 2019 সালে আমার একটা ডকুমেন্ট ছিল, সেখানে আমি দেখিয়েছিলাম যে এরা কিভাবে সংঘবদ্ধভাবে সেই তাদের নিজেদের ট্রান্সপোর্টেশন আছে, নিজেদের ওয়্যারলেস সুবিধা আছে, তাদের অস্ত্র আছে, সবকিছুই তারা খুব পরিকল্পিতভাবে এই দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য করছে। তা আমার মনে হয় আপনারা যখন রাতের বেলা বা দিনের বেলা যখন যেখানে যান, যেই জেলাতে যান, সেই জেলার পুলিশ সুপারকে ইনফর্ম করা, এবং তারপরও নিজেদের কিছু ইহেও রাখা। কারণ ইসকন যে পরিমাণে প্রশাসনে তাদের লোক ঢুকিয়েছে, কাকে বিশ্বাস করবেন সেটা নিয়েও আসলে একটা সন্দেহ রয়ে গেছে। হাসনাত ভাই যদি কিছু বলতে চান আপনি বললে আমরা শেষ করি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি কেউ থাকে, তাকে বাংলাদেশি হিসাবেই থাকা উচিত। বাহ্যিক ভাবে বাংলাদেশি আর মানসিক ভাবে ভারতীয়, এইভাবে আসলে বাংলাদেশে এক ধরনের দ্বৈত মানসিক অবস্থা নিয়ে থাকা খুবই ডিফিকাল্ট। সেজন্য আমার সনাতন ধর্মের যে ভাইয়েরা রয়েছেন, আমরা সবার ধর্মীয় সম্প্রীতিতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। এখানে একটা বিষয় গুলিয়ে ফেলা হয় যে ইসকন বিরোধিতা মানেই কিন্তু হিন্দু বিরোধিতা নয়। যারা সনাতন ধর্মের রয়েছে, হিন্দু একটা ধর্ম, এটা নিজস্ব কালচার রয়েছে, তাদের নিজস্ব হচ্ছে রিচুয়ালস রয়েছে, সবকিছুই সেটা
তারা তাদের মতো করে পালন করবে, এবং সেটা পালনের ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে তাদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করবে। আমরা আমাদের জায়গা থেকে সহায়তা করব, আমাদের এই পারস্পরিক বোঝাপড়া থাকবে। আমরা কিন্তু এই যে কৃষ্ণ যে চিন্ময়কে ধরা হয়েছে, উনি কিন্তু হিন্দু বলে ওনাকে ধরা হয়নি, উনি ধর্মীয় উগ্রবাদী এবং রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ওনাকে ধরা হয়েছে। তো সুতরাং বাংলাদেশে বসে বিদেশের কোনো ষড়যন্ত্র এখানে বাস্তবায়নের পথ হতে অন্তত আমরা করে দিব না, অন্তত আমরা বেঁচে থাকতে সেই সুযোগ কোনোভাবে আমরা দিব না। 2 নম্বর বিষয় হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ যে ভারত, আমরা আমাদের যে ছোটবেলা থেকে আমরা দেখছি যে তাদের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কটি কিন্তু ন্যায্যতার ভিত্তিতে গড়ে ওঠেনি। এই সম্পর্কটি হয়েছে আপোষের ভিত্তিতে। এই সম্পর্কটি হচ্ছে ঢাকায় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দিল্লিকে কিবলা বানিয়ে রাখা হয়েছে। দিল্লিকে সবসময় হচ্ছে এক ধরনের মেরুদণ্ড বর্গা দিয়ে ঢাকার হচ্ছে বঙ্গভবনে ক্ষমতায় দখল করে রাখা হয়েছে। আমরা আমাদের 24 পরবর্তী বাংলাদেশে এই দিল্লিকে ক্যাপলা বানিয়ে বাংলাদেশ শাসন করবে এই সুযোগ আর নেই। সেজন্য আমাদের ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সেই ন্যায্যতার জায়গা থেকে ভারত যেহেতু খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, আমরা চাই, এবং আমাদের দেশে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে সেই ষড়যন্ত্র কিন্তু ভারতে বসেই হচ্ছে। সেজন্য ভারতের প্রশাসন, ভারতের ফরেন মিনিস্ট্রির উচিত, এবং আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতের ফরেন মিনিস্ট্রির কাছে জবাবদিহিতা চাওয়া উচিত। কেন তারা এই আওয়ামী লীগ সরকারকে, যে সরকারকে জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই দেশে থাকবে না, এই সরকারকে কেন তারা হচ্ছে সহায়তা করছে, এই বিষয়ে বাংলাদেশের উচিত ফরেন মিনিস্ট্রির হচ্ছে জবাবদিহিতা চাওয়া। তৃতীয় বিষয়, ভারতকে বোঝা উচিত ভারতের যে সম্পর্কটি, এটি হচ্ছে নেশন টু নেশন রিলেশন, অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের। কিন্তু আমরা এই বিষয়টি অনুভব করছি, ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায় না, ভারত ফেসিবাদের দোসর আওয়ামী লীগের সাথে সম্পর্ক করতে চায়। অর্থাৎ ভারত যদি মনে করে থাকে যে তারা নেশন টু নেশন সম্পর্ক ডেভেলপ না করে, তারা নেশন টু পার্টি সম্পর্ক ডেভেলপ করবে, পার্টি টু পার্টি, নেশন টু পার্টি অথবা পার্টি টু পার্টি সম্পর্ক ডেভেলপ করবে, তাহলে এটি এই 24 পরবর্তী বাংলাদেশ অথবা বর্তমান বিশ্ব রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে এটি একটি ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত বলে আমি মনে করছি। সেজন্য পৃথিবীর কেউ, আমাদের একটা রিসিপ্রোক্যাল একটা ওয়ার্ল্ডে আমরা বসবাস করি, প্রত্যেকের সহায়তা নিয়ে বসবাস করে, প্রত্যেকের ন্যায্যতার ভিত্তিতে বসবাস করে। সেই জায়গা থেকে আমরা চাই সম্পর্ক গড়ে উঠবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের, ভারতের সরকারের সাথে বাংলাদেশের সরকারের, ভারতের জনগণের সাথে বাংলাদেশের কোনো দলের নয়, ভারতের সরকারের সাথে বাংলাদেশের কোনো দলের নয়। সেই জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যেই হিস্সা, সম্পর্কের যে ধরন, সেটি রিভিশনের আমি মনে করি সুযোগ এসছে, সময় এসছে। হাসনাত ভাই ধন্যবাদ। জি, হাসনাত আব্দুল্লাহ ভাই এবং সার্জিস আলম সহ নাহিদ ইসলাম এবং আসিফ ভাই, আরো যারা ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন, অনেকেরই নাম বলতে গেলে সময় লাগবে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, ছাত্র আন্দোলনের পর থেকে আমি অনেকের কথা শুনেছি, বিশেষ করে ওই যে হাসানুল হক ইনুকে যেদিন আপনার করা হলো, তার আপনার অন্ডকোষে, আপনারা জানেন, ওর নাম কি, বিচারক মানিক, তার অন্ডকোষে যেদিন লাথি মারলো একজন, এবং এই লাথিটা যে মেরেছিল সেই ছেলেটা সেদিন পদ্মা সেতুর ওই পারে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মারা যায়। এরকম বেশ কয়েকজনের কথা শুনেছি যে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে। অতএব আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা একা একা চলাফেরা করবেন না, রাতে চলাফেরা করবেন না,
আল্লাহর ওয়াস্তে আমি সেই 2019 সাল থেকে বলছি, ইসকনকে আপনারা এখন যতটুকু মনে করছে তারা আরো এর চেয়ে ভয়ঙ্কর, অর্থাৎ তাদের ব্যাপারে খুব সাবধানে চলতে হবে। মুসলমানদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং হিন্দুদের কাছে অনুরোধ থাকবে, ভাই আপনারা ষড়যন্ত্র করা বন্ধ করেন। এই কি বলে সনাতন জাগরণী জোট, হিন্দু মহাজোট থেকে যারা যারা আছেন, যারা এখন এই হিন্দুত্ববাদী দেশ বানাইতে চান, অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনার মতামত দ্রুত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য, একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প ভাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণ অভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতির ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টা আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করা ও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।